টিকার সমূহ আলোচনার ক্ষেত্রে কার্য বন্টন, এই প্রশ্নটি বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে। বিগত পরীক্ষায় 4বার এসেছিল এই প্রশ্নটি, কার্য বন্টন। তো এই যে কার্য বিধিমালা 1996 এর আলোকে এই প্রশ্নটি আমরা আলোচনা করার চেষ্টা করব। তো এইভাবে আমরা লিখতে পারি, যদি টিকায় আসে পরীক্ষায়, কার্য বিধিমালা 1996 এর বিধি 3-এ কার্য বন্টন সম্পর্কে বলা হয়েছে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, কার্য বিধিমালা 1996 নামে যে বিধিমালা আছে তার বিধি 3-এ এই কার্য বন্টন সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? কার্য বন্টন বলতে বোঝায় প্রত্যেক মন্ত্রণালয় বা বিভাগ তাদের উপর অর্পিত দায়িত্ব সম্পাদনের নিমিত্তে তফসিল 1-এ বর্ণিত পুস্তিকার মাধ্যমে যে নির্দেশনা প্রদত্ত হয়েছে তাকে এই কার্য বন্টন বলা হয়। অর্থাৎ এই প্রত্যেক মন্ত্রণালয় বা বিভাগের এই কাজ সম্পাদনের জন্য বিশেষ করে তফসিল 1-এ বর্ণিত পুস্তিকার মাধ্যমে যে নির্দেশনা প্রদত্ত হয়েছে, যাকে যে নির্দেশনা প্রদান করা হয়েছে, সেগুলি হচ্ছে কার্য বন্টন। এক্ষেত্রে কার্য বন্টন যদি আমরা লক্ষ্য করি, বিভিন্ন ধরনের কার্য বন্টন কীভাবে হবে লক্ষ্য করি। এই যে এখানে প্রধানমন্ত্রী যখনই প্রয়োজন এক বা একাধিক বিভাগ নিয়ে একটি মন্ত্রণালয় গঠন করতে পারবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী যখনই প্রয়োজন তখনই এক বা একাধিক বিভাগ নিয়ে একটি মন্ত্রণালয় গঠন করতে পারবেন। এবং এই বিধিমালার তফসিল 1-এ নির্দেশিত পদ্ধতিতে সরকারের কার্যাবলী বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উপর বন্টন করতে হবে। এই বিধিমালার তফসিল 1-এ যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই পদ্ধতিতে কার্যাবলী বন্টন হবে। এখানে প্রত্যেক বিভাগে সরকারের একজন সচিব বা অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব এবং তার অধীনস্থ এমন সকল অন্যান্য কর্মকর্তা থাকবেন যা প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন। অর্থাৎ প্রত্যেক বিভাগে একজন করে সচিব অথবা অতিরিক্ত সচিব অথবা যুগ্ম সচিব অর্থাৎ তার অধীনস্থ এমন সকল অন্যান্য কর্মকর্তা থাকবেন যা প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন কারা কারা এই দায়িত্বে থাকবেন। তবে শর্ত থাকে যে একই ব্যক্তি একই মন্ত্রণালয়ের একাধিক বিভাগে সচিব হতে পারবেন না। অর্থাৎ এখানে বলছে একজন ব্যক্তি একই মন্ত্রণালয়ের একাধিক বিভাগে সচিব হতে পারবেন না, এই শর্ত। আচ্ছা, এখানে আরও লেখা যায় এইভাবে, প্রধানমন্ত্রী একটি মন্ত্রণালয় বা একাধিক বিভাগ বা একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীর একজন মন্ত্রী বা একজন প্রতিমন্ত্রীর উপর ন্যস্ত করবেন। তবে এখানে একটি বিষয় এরূপে অর্পিত হয়নি, মানে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব যদি মন্ত্রীর বা প্রতিমন্ত্রীর উপর ন্যস্ত না করা হয়, ওই মন্ত্রণালয় সরাসরি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবে। 5 নম্বরে আরও লিখতে পারি, সচিব বিভাগ বা মন্ত্রণালয়কে শাখা নামে অভিহিত কয়েকটি কার্য সম্পাদনী ইউনিটে সংগঠিত করবেন। বিশেষ করে এখানে আরও একটি বিষয়, সেটা হচ্ছে সচিব বিভাগ অথবা মন্ত্রণালয়কে শাখা নামে বিশেষ করে অভিহিত কয়েকটি কার্য সম্পাদনী ইউনিটে সংগঠিত করবেন। তবে এখানে আর একটা শর্ত, সেটি হচ্ছে যদি কোনো ইউনিট শাখার অনুসরণ না হয় তাহলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করে সেই ইউনিটকে অন্য কোনো রূপে সংগঠিত করা যাবে। এরপরে 6 নম্বর, এখানে এই কার্যবন্টনের 6 নম্বরে আছে, সচিব স্থায়ী আদেশ বলে বিভাগ বা মন্ত্রণালয়ের কার্যাবলী তার অধীনস্থ বিভাগের বিভিন্ন শাখা বা ইউনিটের মধ্যে বন্টন করবেন। এবং 7 নম্বরে বলা আছে সর্বশেষে, সচিবালয় বা সংযুক্ত দপ্তরে সম্পাদিত কার্যাবলী ব্যতিরেকে সরকারের অন্যান্য কার্যাবলী প্রধানমন্ত্রীর বিশেষ করে কর্তৃক সময়ে সময় নির্ধারিত এজেন্সি বা অফিসের মাধ্যমে পরিচালিত হবে। অর্থাৎ লাস্ট 7 নম্বরে বলছে সচিবালয় বা সংযুক্ত দপ্তরের সম্পাদিত কার্যাবলী ব্যতিরেকে, মানে সচিবালয় বা সংযুক্ত যে সমস্ত দপ্তর রয়েছে সেইগুলা বাদে সরকারের অন্যান্য যে সমস্ত কার্যাবলী রয়েছে প্রধানমন্ত্রী কর্তৃক সময়ে সময়ে
নির্ধারিত এজেন্সি বা অফিসের মাধ্যমে সেগুলি পরিচালিত হবে। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল এই যে কার্য বন্টন সম্পর্কে এই সংক্ষিপ্ত আলোচনা। পরীক্ষা যদি আসে কার্য বন্টনটি আকারে, তাহলে এগুলির পাশাপাশি আমরা আরও বিশেষ করে হয়তো এগুলি জানা থাকলে সুন্দর করে লেখা যাবে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।